Realme C100X 8000 mAh এর ব্যাটারি আছে এই ফোনের মধ্যে এবং আমরা কিন্তু ব্যাটারি টেস্টও করেছি কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। 16 ঘন্টা 30 মিনিট আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই ফোনে, হুইচ ইজ আউটস্ট্যান্ডিং। তাও আবার বেশি পাওয়ারও চান্স ছিল। ভাই লাস্টের দিকে আমরা কি করছি জানেন, চার্জ তো কমেই না, পরে আমরা করছি কি এই ফোন দিয়ে আমরা আরেকটা ফোনকে চার্জ দিয়েছি, ওই যে এটা তারের মাধ্যমে চার্জ দেওয়ার প্রযুক্তি আছে না, রিভার্স চার্জিং, ওইটা দিয়ে আর কি। এনিওয়ে আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা ওই এসওটি আরও নামায় আনতে পারবেন, আমি জানি সেটা, হ্যাঁ, বাট নর্মালি তো মানুষ ওইভাবে ফোন ব্যবহার করে না আর কি। চাইলে আপনারা আমাদের সেই ভিডিওটা দেখে আসতে পারেন। বাই দ্য ওয়ে, একটা ফোনের ব্যাটারি তো সব কিছু না, আরও অনেক ব্যাপার স্যাপার আছে। আবার ইদানিং স্মার্টফোন নিয়ে যা হচ্ছে ভাই, দামের ব্যাপার স্যাপার মানে একটা আতঙ্কের নাম হয়ে গেছে আর কি ফোন কেনা। এখন এত বেশি বাড়ছে ফোনের দাম। সো সেই প্রেক্ষাপট চিন্তা করে এই ফোনটা এই মুহূর্তে কেমন হবে আপনার জন্য, সেটা নিয়েই আমরা আজকে আলাপ করব। প্রেজেন্টিং Realme C100X। Realme বলছে এই ফোনে 2 মিটার ড্রপ রেসিস্ট্যান্স রয়েছে, মানে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 শক রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। এতে বেশ বড় সড়ো একটা ডিসপ্লে আছে, 120 হার্জের রিফ্রেশ রেট সহ 45 ওয়াট চার্জিং স্পিডের সাথে রয়েছে 8000 mAh এর ব্যাটারি এবং ইউনিসকের T7250 প্রসেসর। ফোনের ডিজাইন নিয়ে যদি আলাপ শুরু করি তাহলে ফোনটা বেশ ক্লিন দেখতে, আগের C100i এর মতোই। তবে এখানে পালস লাইট নামক একটা সার্কেল দিয়েছে তারা, যেটা নোটিফিকেশন, কল, মিউজিক বা বিভিন্ন সিনারিও অনুযায়ী জ্বলে ওঠে। এই জিনিসটা ফোনকে একটা আলাদা আইডেন্টিটি দেয়। ফ্রেম আর রিয়ার প্যানেল ভাই প্লাস্টিক, সবকিছুই প্লাস্টিকই, কারণ এই দামে আপনাকে এর চাইতে ভালো বিল্ড কোয়ালিটি মনে হয় না আর কেউ দিতে পারবে। তবে একটা ব্যাপার আমার নজরে এসেছে, রিয়ার প্যানেলে ম্যাট সিল্কি একটা টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটা হাতে ধরলেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট খুব একটা চোখে পড়ে না। IP64 এর রেটিংও রয়েছে। আর রিয়েলমি বলতেছে যে এই ফোনটা 2 মিটার ওপর থেকে পড়লে কিছু হবে না ভাই, আমরা ওই রিস্ক নেই নাই। কারণ যে রেটিংই থাকুক না কেন, মনে রাখবেন একটা জিনিস, ফোন হাত থেকে পড়লে ওইটার আর রক্ষা নাই। মানে বেশিরভাগ কেসেই দেখা যায় যে ফোন গেছে আর কি, অন্তত ডিসপ্লে। আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে পান্ডা গ্লাস দেওয়া হয়েছে। তবে ছোটখাটো অ্যাক্সিডেন্টাল ড্রপ, যেমন টেবিল থেকে যদি পড়ে বা হাত থেকে হঠাৎ করে পড়ে যায়, এই ফোনটা সার্ভাইভ করতে পারবে। এই ফোনের থিকনেস হচ্ছে 8.78 মিলিমিটার আর ওজন 220 গ্রামের কাছাকাছি। হ্যাঁ, হাতে একটু বাল্কি আসলে লাগে, কারণ আপনাকে মাথায় রাখতে হবে ম্যাসিভ ব্যাটারি তারা এখানে দিয়েছে। সো 220 গ্রাম রেগুলার ফোনের চাইতে একটু বেশি ওজনের। ধীরে ধীরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন আবার ঠিকঠাক আছে, মানে ওই যে উপরের দিকে ওজন বেশি, নিচের দিকে কম, ওই রকম আমাদের কাছে মনে হয় নাই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইড মাউন্টেন আমাদের কাছে মোটামুটি ফাস্টই মনে হয়েছে। ফোনের থিকনেস বা বেজেল এই সময় বিবেচনায় আমার মনে হয় ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার পার্সোনাল অবজারভেশন, সামনে যে ভাই এই ডিউড আপ নচটা দিছে ভাই, এইটা আমি আসলে 2 চোখে দেখতে পারি না ভাই। তাও এই 2026 সালে এসে বুঝলাম ফোনের দাম টাম বেড়ে গেছে ভাই, অন্য কোম্পানিও তো ফোন বানাচ্ছে, তারা তো 5 হোল দিচ্ছে। সো রিয়েলমিকে এই জিনিসটা মনে হয় একটু মাথায় রাখা দরকার। চোখের বিষ ভাই আমার এই জিনিসটা। এনিওয়ে, ডিসপ্লেতে থাকছে 6.8 ইঞ্চির একটা HD+ প্যানেল এবং এখানেই প্রথম বড় কম্প্রোমাইজ। ভাই 20-22 হাজার টাকায় আমরা কিন্তু একসময় অ্যামোলেড প্যানেল পাইছি এবং মানে 144 হার্জের রিফ্রেশ রেটও পাইছি। সো সেই দিন ভাই বাগে খাইছে, এখন আর মনে হয় না কেউ দিতে পারবে। ইভেন আরও অন্যান্য ব্র্যান্ড আমরা দেখতেছি, ফোন তো মার্কেটে আসতেছে 31,000 টাকা দামের ফোনেও IPS ডিসপ্লে, HD+ IPS ডিসপ্লে। সো এটা এখন ফ্যাক্ট, নিউ নর্মাল, আমাদেরকে অভ্যস্ত হতে হবে। ও ভাই, এই ফোনের দামই তো বলতে ভুলে গেছি আপনাদেরকে। এই ফোনের মোট 2টা ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে। একটা হচ্ছে 4128 বেস ভেরিয়েন্ট, দাম হচ্ছে 21,999 টাকা, আর 6128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 23,999 টাকা। তবে একটা ঘটনা আছে এখানে একটু বলি, সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে অর্ডার করেন দারাজ থেকে, তাহলে 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার মানে বেস ভেরিয়েন্টটা 20,000 টাকায় কেনা যাবে, আর যেটা 6GB র্যাম ওইটা কেনা যাবে 22,000 টাকায়। নট ব্যাড, মানে এখন নট ব্যাড কইতে হচ্ছে ভাই, মানে দাম তো বেড়ে গেছে, কি করবো বলেন। আচ্ছা, ডিসপ্লে নিয়ে আলাপ করতেছিলাম। এইটার পিক ব্রাইটনেস হচ্ছে 900 নিটস। ইনডোরে ঠিকঠাক আছে, তবে আউটডোরে গেলে বিশেষ করে ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল আপনাকে করতে হতে পারে। স্ক্রিন সাইজ যথেষ্ট বড়, এই কারণে মুভি ওয়াচিং, ইউটিউব ব্রাউজিং আর ক্যাজুয়াল গেমিংয়ের জন্য এক্সপিরিয়েন্স ভালোই পাবেন। জাস্ট এই ডিউড অফ নচটা আর হচ্ছে নিচের দিকের যে মোটা বেজেল, এইটা একটু ডিস্ট্র্যাক্ট করবে আপনাকে। তবে কালার শিফটিং বা কালার ব্লিডিং অথবা ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমরা তেমন কোনো ইস্যু পাইনি। আর এইটা HD+ প্যানেল হলেও যথেষ্ট ভালো প্যানেল বলে আমার কাছে মনে হয়েছে। ইউনি SoC T7250 ভাই,
এইটা মনে হয় একটা জাতীয় চিপসেট হয়ে গেছে আর কি। আমরা এর আগে দেখতাম যে অনেক কম দামি ফোনে 7250 দেওয়া, আজকাল 20,000 টাকার উপরের ফোনেও এই চিপসেটটা আমাদেরকে দেখতে হচ্ছে। এটাও কিন্তু একটা শ্রিঙ্কফ্লেশন, মাথায় রাখতে হবে আপনাকে। এই চিপসেটটা নিয়ে আমার মনে হয় না যে নতুন করে আর বলার কিছু আছে। আমরা অনেক ফোনের রিভিউ অলরেডি করে ফেলেছি, আপনারা মোটামুটি চেনেন। তবে একটা জিনিস একটু এখানে বলে রাখার দরকার, আর সেটা হলো ইউনিএসওসিকে কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না, কারণ প্রায় 4-5 বছর ধরে আমরা ইউনিসকের চিপসেট দেওয়া ফোন দেখতেছি এবং পারফরমেন্সে কিন্তু একেবারে এমন নয় যে ওই যে একসময় মিডিয়াটেকের হেলিও G35 বা এই ধরনের চিপসেটের যে ফোনগুলোর অবস্থা হয়তো কিছুদিন পরে গিয়ে ওই রকম টাইপের ডিজাস্টার কিন্তু ইউনিসিসির প্রসেসরে আমরা এখনো পর্যন্ত দেখতেছি না। সো দাম বিবেচনায় আমি বলবো যে ইউনিসকের বাইরের অন্য অপশন এই মুহূর্তে মনে হয় না কেউ অ্যাফোর্ড করতে পারবে। পার্সোনালি G100 দিলে আমি একটু বেশি খুশি হইতাম, এটা সত্যি কথা। এইটা এন্ট্রি লেভেলের জন্য একটা চিপসেট, আর এর যে জিপিইউ ARM Mali G57 850 মেগাহার্টজের হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি, মানে লাইট গেমিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্রাউজিং, হোয়াটসঅ্যাপ আর লাইট মাল্টিটাস্কিং এইগুলা এই ফোন ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারবে। তবে এইটা পারফরমেন্স ফোকাসড চিপসেট না, এইটা আপনার মনে রাখতে হবে। হেভি অ্যাপস বা ডিমান্ডিং গ্রাফিক্সের যে অ্যাপগুলো আমরা ফোনে চালাই সাধারণত, সেই সমস্ত কাজ করতে গেলে ভাই এই ফোনে ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা দেবে এবং সেটাই স্বাভাবিক। র্যামের ভেরিয়েন্ট হচ্ছে LPDDR4X, ওকে, কিন্তু স্টোরেজ টাইপে গিয়ে আমি সবচাইতে বড় একটা ধাক্কা খাইছি, আর সেটা হলো eMMC। এই দিনও দেখতে হইল ভাই, হ্যাঁ স্টোরেজের সংকট চলতেছে, সব ঠিক আছে, কিন্তু 24,000 টাকা দামের একটা ফোন অন্তত UFS 2.2 দিত। রিয়েলমির কাছে আমার একটা প্রশ্ন রেখে দিলাম এইখানে যে ভাই আপনারা UFS 2.2টা অ্যাফোর্ড করতে পারলেন না, eMMC তো জাদুঘরে চলে গেছে আর কি। এনিওয়ে এই কারণে কিন্তু এই ফোনের পারফরমেন্সে লং রানে গিয়ে বটলনেক করবে, এটা বলে রাখা দরকার। বাই দ্য ওয়ে মাইক্রো SD কার্ড সাপোর্ট রয়েছে এতে, আর ডেডিকেটেড স্লটও রয়েছে, আপনি চাইলে স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। Android 16 রয়েছে আউট অফ দ্য বক্স এবং রিয়েলমি UI, এটা খারাপ না ভাই। রিয়েলমি UI নিয়ে সমালোচনার সুযোগ কিন্তু অনেক কমই তারা দিয়েছে এবার। ইন্টারফেসটা একদম ফ্যামিলিয়ার, ক্লিন এবং ডেইলি ইউসেজের জন্য স্ট্রেট ফরওয়ার্ডেড। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, অ্যানিমেশন আর জেনারেল নেভিগেশন মোটামুটি স্মুথ আমরা পেয়েছি। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে নর্মাল ইউসেজে তেমন কোনো মেজর প্রবলেম আমরা পাইনি, তবে হেভি মাল্টিটাস্কিং বা ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো অ্যাপ আপনি একসঙ্গে রেখে দেন তখন কিছুটা ল্যাগি ফিল হবে, সেটাই স্বাভাবিক। রিয়েলমির ইউআইতে কিন্তু মেজর কোনো ইস্যু নাই, যেমন অন্যান্য আরও অনেক ফোনের ইউআইতে শুনবেন যে আপডেট দিলে এটা হয় ওইটা হয়, একদম ক্লিন, বেসিক, অনেক বেশি কিছু আপনি করতে পারবেন না, খুব একটা খারাপও না আর কি। সব মিলায় আমার কাছে রিয়েলমি ইউআইটা ভালো মনে হয়, অন্তত এন্ট্রি লেভেলের ফোনের জন্য। আমরা পারফরমেন্স টেস্ট করেছি, অ্যান্ড্রয়েডে স্কোর এসেছে 3,91,368, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 439 আর মাল্টি করে 1,448। খুব একটা খারাপ না, নাম্বার দেখে বুঝতে পারছেন এটা পারফরমেন্স বিস টাইপের কিছু না। রিয়েল লাইফ ইউসেজে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ক্রোম ব্রাউজিং, হোয়াটসঅ্যাপ আর রেগুলার মাল্টিটাস্কিং এর মতো কাজগুলো আমরা ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পেরেছি। আর ডেইলি ইউসেজের জন্য পারফরমেন্স নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় এই ফোনটা নিয়ে। আগেই বলে নেই, হেভি গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা না। তবে ফ্রি ফায়ার ঠিকঠাক মতো চলেছে, রিয়েলমির সঙ্গে আবার ফ্রি ফায়ারের একটা কোলাবোরেশনও চলতেছে, সো বেটার আউটপুট আপনি পাবেন এই ফোনে। আমরা ফ্রি ফায়ার খেলেছি প্রচুর, ইভেন আমাদের ব্যাটারি টেস্টিং এর সময়ও আমরা অনেক সময় ধরে ফ্রি ফায়ার খেলেছি, খুব একটা হিটিংও দেখিনি, আর টুকটাক কিছু পারফরমেন্স ইস্যু ছিল, বাট ওইটা অ্যাকসেপ্টেবল বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে যারা 2D টাইপের গেমিং করেন, যেমন সাবওয়ে সার্ফার বা টেম্পল রান, এই টাইপের গেমগুলোতে ভালো আউটপুট পাবেন। শুধুমাত্র গেমিং এর জন্য যদি আপনি ফোন কিনতে চান, আমার মনে হয় না যে এটা একটা রাইট ডিসিশন হবে আপনার জন্য। আচ্ছা, ক্যামেরা সেকশনে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সেটআপ রিয়েলমির, পেছনে 50 মেগাপিক্সেলের সেন্সর আর সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। 5 মেগাপিক্সেলের সেলফি শুটার 24,000 টাকা দামের ফোনে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এনিওয়ে এইটা আসলে খুব একটা ভালো সেটআপ না, সেটা বুঝতেই পারতেছেন, বাট পিকচার কোয়ালিটি একেবারে যে খারাপ সেটাও আমি বলবো না। যদিও ক্যামেরার পারফরমেন্সকে আসলে এই ফোনের মেজর সেলিং পয়েন্ট বলা যাবে না, মানে সো টাইপের আর কি। আমরা কিন্তু প্রচুর ছবি তুলেছি এবং এর যে রেয়ারের সেন্সর যথেষ্ট ভালো ছবি তুলতে পারে, অন্তত ডিসেন্ট মনে হলো আমার কাছে। হ্যাঁ, ডিটেলসের একটু ঘাটতি আছে এবং লাইট প্রচুর লাগে ছবি তুলতে, এ কারণে লো লাইটে খুব একটা ভালো পারফরমেন্স
পারফরমেন্স আপনি পাবেন না, কিন্তু একটু বুঝে শুনে যদি ছবি তোলেন খুব একটা খারাপও না। তবে হ্যাঁ, পোর্ট্রেট ছবি তুলতে গেলে দেখবেন যে মাঝে মাঝে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আপনার কান চুল ব্লার করে ফেলতেছে, ইভেন ব্যাকগ্রাউন্ড কিছু জায়গায় ব্লার করে কিছু জায়গায় করে না, একটু অ্যাবনর্মাল লাগে দেখতে। সো আমি বলবো যে খুব বেশি প্রত্যাশা না করতে এই ফোনের ক্যামেরা থেকে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ, যেটা আমি বলবো যে একটা নেগেটিভ দিক এই ফোনের। বাট এই ফোনের গেম চেঞ্জার হচ্ছে এর ব্যাটারি। ভাই 8000 mAh এর ব্যাটারি, সিরিয়াসলি এইটা হচ্ছে 2 দিনের জন্য আপনাকে ঠিকঠাক মতো চার্জ দিবে। যারা একেবারে নর্মাল ইউজার, দরকার ছাড়া ফোন ইউজ করেন না, তাদের তো মানে 3 দিন চলে যাবে চোখ বন্ধ করে আর কি। হ্যাঁ, এইটা বেশ ভালো লাগছে আমার কাছে। আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে, এই দামে কিন্তু 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও দিচ্ছে তার, মানে ব্যাটারি বড়, আবার চার্জ দেওয়ার জন্য সময়ও কম লাগবে। সো ব্যাটারিটা আমার কাছে জোস একটা কম্বো মনে হয়েছে। সিঙ্গেল ফায়ারিং লাউড স্পিকার, স্টেরিও স্পিকার পেলাম না। আমার মনে হয় স্টেরিও স্পিকারটা দিলে মাল্টিমিডিয়া কনজাম্পশন আরও ভালো হতো। তবে সিঙ্গেল ফায়ারিং স্পিকারটা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার আমার কাছে মনে হয়েছে। ওয়াইফাই 5 রয়েছে এই ফোনে, দ্যাটস ফাইন কনসিডারিং দ্য প্রাইস। তবে ব্লুটুথের ভার্সনটা 5.2 না দিয়ে 5.4 অন্তত দিতে পারতো। এবং আরেকটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, এই দামের ফোনগুলোতে এনএফসি দেওয়া উচিত ভাই, কমনলি, কারণ সামনে কিন্তু আমাদের দেশে এনএফসির যুগ শুরু হয়ে যাচ্ছে। ফোনে এনএফসি থাকলে আমরা অনেক কাজ সহজে করতে পারবো। এই ফোনটা আমার 2টা কালারে অ্যাভেলেবেল, ডিপ ব্লু টাইটস এবং গোল্ডেন কোস্ট। সো আমি যদি একটু সামারি করি, মানে কোন কোন জিনিস ভালো এই ফোনের, প্রথমত এই ফোনের ব্যাটারি, ভাই এইটা একটা ব্যাটারি মনস্টার, সঙ্গে চার্জারটাও ফাস্ট চার্জার তারা দিয়েছে। ইউআইটা যথেষ্ট ভালো, ডিজাইনটা একেবারে ক্লিন ফ্রেশ লুক বলবো না, ক্লিন লুক আপনি পাবেন, এবং ফোনটা যথেষ্ট ডিউরেবল। মানে যারা লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ চান এবং ডিউরেবল একটা ফোন চান, আমাদের দেশে কিন্তু এই ধরনের কনজিউমারের সংখ্যা অনেক। সো এটা তাদের জন্য বেস্ট হবে। বাট কি কি খারাপ জিনিস আছে এর মধ্যে আমি বলি। প্রথমত এই ডিউডপ নসটা ভাই, এটা তো বললামই, মেনে নেওয়ার মতো না আসলে এই দামে। এরপরে ইএমএমসি স্টোরেজ দিছে তারা, যেটা একটা খারাপ দিক। আর হলো ক্যামেরার সামনে 5 মেগাপিক্সেলের সেন্সর, স্টেরিও স্পিকার নাই। এই মোটা দাগে এই কয়েকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে যদি আরেকটু কাজ করতে পারতো রিয়েলমি, এই ফোনটাকে খারাপ বলার তখন আর কোনো সুযোগ থাকতো না। সো এইটা একেবারে পারফরমেন্স বিস্ট না, এমন কোনো ফোন না যে এইটা কিনলে আপনার লাভে লাভ, ওই রকম না। বাট নির্দিষ্ট কিছু ক্রেতার জন্য এই ফোনটা একটা সেরা অপশন হতে পারে, যারা অনেক ব্যাটারি ব্যাকআপ চান এবং খুব দ্রুত ফোনটাকে চার্জও দিতে চান, ডিউরেবল একটা ফোন চান, অফিসিয়াল ফোন হবে, কোনো গ্যাঞ্জামে আপনি যাইতে চান না ভাই, তাদের জন্য একটা নিরাপদ অপশন হচ্ছে রিয়েলমি C100X। বাট যারা গেমিং করবেন বা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, অথবা ভালো পিকচার কোয়ালিটি চান, ব্যাটারি ব্যাকআপ এদিক সেদিক হইলেও আপনি কম্প্রোমাইজ করতে পারবেন, আই থিঙ্ক তাদের একটু এড়িয়ে যাওয়া উচিত রিয়েলমি C100X এই ফোনটা। আপনাদের কাছে কেমন লাগলো, কোন কোন জায়গায় দুর্বলতা বলে আপনার কাছে মনে হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর স্মার্টফোনের যে ক্রাইসিস বর্তমানে চলছে, এইটা কিন্তু গ্লোবাল একটা ক্রাইসিস, মানে এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশে এই সমস্যাটা চলতেছে। এই জিনিসটা কিন্তু মাথায় সবার একটু রাখা উচিত। আমার তো ধারণা সামনে ফোনের দাম আরও বাড়বে ভাই, খুবই দুঃখের ব্যাপার। এই ফোনের দামই যদি 30,000 টাকা হয়ে যায়, মানে সহ্য না করে পারা যায় ভাই। কি হচ্ছে এই স্মার্টফোন মার্কেটে জানি না। এনিওয়ে, আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।